প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির জট খুলছে। দীর্ঘদিনের বাধা দূর হওয়ার পাশাপাশি ন্যূনতম খরচে শ্রমিক পাঠানোর বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মালয়েশিয়ার পুত্রজায়ায় দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়া গিয়েছে বুধবার। সেখানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম অভিবাসন নিয়ে অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক বৈঠক। মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিক নিয়োগে প্রযুক্তি নির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক একটি নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটি। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে জাতীয় সংসদে আরও 10টি বিল পাশ হয়েছে। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 13তম দিনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাশ হয়। এই বিলগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন বিল, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, আমানত সুরক্ষা বিল, এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল 2026। এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, কেন্দ্র সচিবদের ফোন নম্বর ট্র্যাকিং এর আওতায় আনা হবে। ভবিষ্যতে সারা দেশে একক প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। বেলা 11টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়, যা চলবে 12 এপ্রিল পর্যন্ত। কার্যক্রম উদ্বোধন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, বিগত দিনের রাজপথের ত্যাগ, অবদান এবং সংসদে জোরালো ভূমিকা রাখার যোগ্যতা বিবেচনা করেই চূড়ান্ত প্রার্থী বাছাই করবে দলের মনোনয়ন বোর্ড। গণতন্ত্র প্রতিষ্ঠার যে পরিবেশ তৈরি হয়েছে তা অব্যাহত রাখাই বিএনপির অঙ্গীকার। যোগ্যদের মূল্যায়নের আশ্বাস দিয়ে রিজভী আহমেদ দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান। প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। নতুন করে ভর্তি হচ্ছে আরও 29 জন। সকাল 11টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ও মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস জানান, রামেক হাসপাতালের 3টি ওয়ার্ডে এখন 136 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এদিকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। ভর্তি হয়েছে আরও 20 জন। খুলনা বিভাগে মোট 956 জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। দেশে জ্বালানি সংকট যেন কাটছেই না। ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ না থাকায় বিপাকে গ্রাহকরা। আজ ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ভোর থেকেই যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। অনেক পাম্পে তেল দেয়া বন্ধ থাকলেও গাড়ি বা মোটরসাইকেল নিয়ে তেলের আশায় লাইনে দাঁড়ান যানবাহন চালকরা। তাদের অভিযোগ, সঠিক ব্যবস্থাপনার অভাবেই এই দুর্ভোগ। একেক সময় একেক পাম্পে তেল দেয়া হচ্ছে, যে কারণে সেখানে সবাই হুমড়ি খেয়ে পড়ছে। গ্রাহকরা আরও জানান, যদি সব পাম্পে একই সময় তেল দেওয়া হয় তবে আর এমন ভয়াবহ লাইনে দাঁড়িয়ে সবাইকে কষ্ট পেতে হতো না। এদিকে জ্বালানি মজুদের বিরুদ্ধে দেশ জুড়ে চলছে অভিযান, করা হচ্ছে জরিমানাও। এরপরও বন্ধ হচ্ছে না অবৈধ মজুতকারীদের কারসাজি। ভোজ্য তেলের কৃত্রিম সংকট ঠেকাতে দেশব্যাপী সমন্বিত অভিযানে নেমেছে র্যাব। একই দিনে 20টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মজুদ জব্দ ও লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। আজ র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানান, অভিযানে মোট 1,65,025 লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুদ শনাক্তের পর জব্দ করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে মোট 3,53,000 টাকা জরিমানা করা হয়। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন যতদিন পর্যন্ত ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করতে না পারবে ততদিন পর্যন্ত সংলাপ স্থগিত থাকবে।
যদিও এ বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। এর আগে যুদ্ধবিরতির আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের শুক্রবার ইসলামাবাদে আমন্ত্রণ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। আলোচনার জন্য এর মধ্যে শহরটিতে 2 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নেওয়া হয় কঠোর নিরাপত্তা।